JK. হ্যাঁ, আমি তুই তোকারি করেছি। তুই তোকারি করে বেশ করেছি। কি করবে তুমি এখন? কিছু করার নেই তো? কিছু করার না থাকলে চলে যাও এখান থেকে। জাস্ট লিভ। এখানে দাঁড়িয়ে সিনক্রেট করার কোনো মানেই হয় না। তুমি বদলে গেছো সুগা, তুমি অনেক বদলে গেছো। এই বলেই সুগার কলার ধরে কাছে টেনে নিল জিমিন। কাছের দরজার বাইরে দাঁড়িয়ে সবাই ওদের দেখছে। সুগার মাথায় এবার রক্ত উঠে গেল। জিমিনকে সরিয়ে ঠাস করে চর বসিয়ে দিল। স্যার, সব ফাইল রেডি করে এনেছি। ও হ্যাঁ, সব ডিটেলস ওকে বুঝিয়ে দিন ডক্টর আয়ু। হি ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট। ওর নাম কাই। এই বলে জাংকুক বেরিয়ে গেল। আয়ের মনটা খুব খারাপ হলো। জাংকুক বাসায় ফিরে আসলো। মাথাটা তার খুব ব্যথা। রুমে ঢুকেই দেখলো তার বউটা ঘুমাচ্ছে। মোবাইল ওয়ালেট ডেস্কে রেখে তের কাছে গেল সে। তারপরে কিছু একটা ভেবে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা আটকানোর শব্দে তের ঘুম ভাঙে। সে কি 7:30 বাজে? সে এতক্ষণ ঘুমিয়েছে? ঘুমের ঠেলায় তো দুপুরে খাওয়া হয়নি। তের মাথায় হাত। উফ, কেন যে ঘুমোতে গেলাম। ওয়াশরুমে কিসের শব্দ? উনি কি চলে এসেছেন? যাই, গিয়ে এক গ্লাস শরবত বানিয়ে আনি। তে দ্রুত পায়ে নিচে গেল। কাজের বুয়ারা সবাই মিলে টিভি দেখছে। তে কাউকে কিছু না বলে রান্নাঘরে গেল। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে উপরে ওঠার সময় বুয়াদের উদ্দেশ্যে বলল, খালা, আমি তো দুপুরে খাইনি কিছু। আপনারা একবার তো আমাকে ডাকলেনও না। মানে নতুন বউ, কত ডাকিছি তোমারে। তুমি তো কি ঘুম দিছ, উঠলাই না। আসলে কেউই থেকে ডাকেনি, কারণ তারা ভুলে গেছিল যে ঘরে নতুন একটা বউ আছে। আসলে এত বছরের অভ্যাসটা দুপুরে একাই খাওয়ার। নতুন মানুষ যে আছে তারা সেটা ভুলে গেছিল। তে যিশুর কথা শুনে আর কিছু বলল না, উপরে চলে গেল। তে রুমে ঢুকতেই দেখে জাংকুক শাওয়ার নিয়ে খালি গায়ে বের হচ্ছে। তেকে দেখে টাওয়ালটা রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো জাংকুক। তে জাংকুকের কাছে গিয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এই যে, এটা খেয়ে নিন। অফিস থেকে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। তা শরবত বুঝি খাওয়া যায়? কথা বলছো না যে? আচ্ছা দাও। জাংকুক ঢকঢক করে পুরোটা সাবার করলো। সত্যি রিলিফ লাগছে তার। জাংকুক গ্লাসটা পাশে রেখে তের কোমর ধরে নিজের কাছে এনে বলে, এই যে, কি বলছিলে তখন তুমি যে আমার কোথাও কেটেছে কিনা? ওটা কি আমার রক্ত? তাহলে আর কি, আমার তো হয়নি। কি হয়নি তোমার? তে চুপ। জাংকুক তেকে ছেড়ে খাটে গিয়ে আচ্ছা হয়ে বলল, বললাম না, তুমি হয় অনেক চালাক, নয়তো খুব বোকা। যাক, এদিকে এসো। জাংকুক তেকে কাছে ডাকায় তের বুকটা ধুক করে উঠল। তাহলে কি এখন আবার ওসব করবে? তে ধীর পায়ে জাংকুকের কাছে গেল। জাংকুক তের হাত ধরে কাছে বসালো। তে, আমার মাথাটা খুব ব্যথা করছে, চেপে দাও তো। কি হলো, দাও বলছি। তে কাঁপা কাঁপা হাতে জাংকুকের মাথায় হাত দিল। এবার মাথা চেপে দিচ্ছে, আর জাংকুকের চোখ জোড়া বন্ধ। এরকম আধা ঘন্টা যাওয়ার পর হঠাৎ জাংকুক চোখ খুলে তাকালো তের দিকে, একটা নেশা ভরা চোখে। হয়েছে, আর লাগবে না। কিছুটা রিলিফ লাগছে, আর বাকিটা। জাংকুক উঠে বসে তের দুই গালে দুই হাত দিয়ে টাচ করলো। তারপর হুট করেই তের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কলিং বেলের আওয়াজে ঘোর কাটলো জাংকুকের। তের চোখ কুচকে আছে এখনো। জাংকুক হেসে দিল, বলল, আর বাকিটা এখন হলো। ইয়া, নাও আই ফিল রিলিফ। তে এবার চোখ খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে। হেই, তুমি কিস করতে পারো না কেন? কেমন করে ঠোঁট শক্ত করে রাখো? সবসময় কি আমি দেব, নাকি তুমি আমাকে দিবা? হ্যাঁ, কি কি দেব? তোমার মাথা। শুনুন, মনে হয় বাবা এসেছেন। বেল বাজলো যে। না, লিসা এসেছে। যাও, দেখা করে আসো। তে দ্রুত পায়ে উঠে যেতে নিল, যেন পালাতে পারলে বাঁচে। জাংকুক আবার বলল, আরে, বেশ দ্রুত হাঁটতে পারো তো দেখছি। আমি তো ভেবেছিলাম তোমার পা সবসময় বরফের মতো জমে থাকে, তাই এত আস্তে হাঁটো। কিন্তু না, শুধু আমার কাছে আসতে গেলেই হাঁটা দ্রুত হয় না। তে আর দেরি না করে এক প্রকার দৌড়ে চলে গেল রুম থেকে। জাংকুক আবারও আগের মতো শুয়ে চোখ জোড়া বন্ধ করে থাকলো। তে নিজের গাল দুটো দুই হাত দিয়ে চেপে নিচে নামছে। কেমন যেন টমেটোর মতো লাল হয়ে আছে। নিচে নেমে দেখলো লিসা নয়, বরং আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছোট্ট বাচ্চা।
আরে বড় আম্মা যে, কিরাম আছো? আরে আরে ইয়নমিন মাঝে, আহো আহো ভেতরে আহো। তে এবার বুঝলো এটা তার বড় ননদ। মুখে প্রশস্ত হাসি নিয়ে দৌড়ে গেল নিচে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো, কি খবর? ভালো আপু। হাই, তোমার নাম কি? ইয়নমিন। সবাই সোফার ঘরে বসলো। জিমিনের মন যে কতটা খারাপ সেটা যে শুধু জিমিনই জানে। আজ তার সব থেকে প্রিয় মানুষটাই তার গায়ে যে হাত তুলেছে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু উপায় যে নেই। এই বাসায় সবাই যে বুঝে যাবে তাহলে। তে যে বাসায় নতুন, তাই তো সে বুঝতে পারেনি যে জিমিনের ভালো আছে কথাটা পুরোপুরি মিথ্যে। জিমিন যে ভালো নেই এটা এখনো তের অবুঝ মনটা যে বোঝেনি। জিমিন যে কত চঞ্চল তাও তো তে জানে না। তে তো সেই থেকে ইয়নমিনের সাথে খেলা করতেই ব্যস্ত। তে, বলছিলাম যে কি রান্না হয়েছিল আজ দুপুরে? সেটা তো জানি না আপু। মানে খাওনি তুমি দুপুরে? না আপু। আজব, খালা আপনারা কি করছিলেন শুনি? আপু, মানে আসলে আমি ঘুমিয়ে গেছিলাম। থাক, আর খালাদের হয়ে সাফাই গাইতে হবে না, আমার ভালো জানা আছে ওনাদের স্বভাব। খালা, নতুন একজন মানুষ বাসায় আছে, ভুলে গেছেন বুঝি? কেন এমন করেন আপনারা? এতদিনের কথা না হয় আলাদা ছিল যে বাবা ভাই আর বোন বাইরে থাকতো বলে দুপুরে তেমন রান্না বান্নাই হতো না বাসায়, কিন্তু এখন শুনুন খালা, নেক্সট টাইম যেন এমন না হয়। এখন দ্রুত খাবার দিন আমাদের, আমিও খাইনি দুপুরে। আচ্ছা তে, ভাইয়া আজ অফিসে গেছে তাই না? গিয়েছিলেন আপু, কিন্তু ফিরে এসেছেন। তাই? ভাইয়া বাসায়? আসছি আমি বলে জিমিন দৌড়ে উপরে গেল। তে এদিকে ইয়নমিনের সাথে খেলায় মগ্ন। ইয়নমিনও যে তেকে পেয়ে সেই খুশি, বান্ধবী বানিয়ে ফেলেছে। ভাইয়া, ভাইয়া আছিস তুই? কেমন আছিস ভাইয়া? ভালো। কি হয়েছে জিমিন আপু, কেঁদেছিস কেন? কই, আমি আবার কই কাঁদলাম? কথা না বাড়িয়ে বল কি হয়েছে। কিছুই তো হয়নি, কি বলবো তোকে বলতো? আমি জিউন জাঙ্কুক, সব বুঝি, বলে ফেল। বেশি বুঝিস তুই ভাইয়া। আচ্ছা, এই যে দুপুর থেকে না খেয়ে আছে, ওকে খেতে বলিসনি কেন? জানতাম না। তো না খেয়ে থাকার কি আছে? ও কি ইচ্ছে করে না খেয়ে আছে? জানিস না খালারা কিরকম? তবে এটা ওকে মনে রাখতে হবে যে এটা তো খালাদের সংসার না, এটা ওর সংসার। এটা ওকেই সামলাতে হবে। ঘুমিয়ে থাকলে খাবে কখন? ও বাসায় নতুন ভাইয়া, সব বুঝতে তো সময় লাগবে। আচ্ছা চল একসাথে খাবো। এখন খাবো না, বাবা লিসা আসুক, তুই তাকে নিয়ে খেয়ে নে আপু। আচ্ছা আসছি আমি। আচ্ছা জিমিন আপু, সুগা ভাই আসেনি কেন? মানে আসলে জাঙ্কুক ও না কালকে আসবে, আজ অফিসে অনেক কাজ ছিল রে। আর ইয়নমিন? ও তো নিচে তোর সাথে খেলছে। আচ্ছা তুই যা, আমি আসছি। সুগার কথাটা শুনতেই জিমিনের চোখে পানি এসে গেছিল। জাঙ্কুকের আড়ালেই সেটা মোছার চেষ্টা করলো, তবে জাঙ্কুক যে ঠিকই বুঝে গেল। ওর ভারী গলা শুনে বুঝেছে। জিমিনের মলিন চেহারাটা জাঙ্কুকের চোখ এড়ায়নি। তার জিমিন আপু যে আগের মতো প্রাণোজ্জ্বল নেই। কি হয়েছে তার জিমিন আপুর? সবটা জানতে হবে জাঙ্কুকের। দ্রুত পায়ে বাইরে গেল, জিমিনের সাথে নিচে নামলো। দুইজন এসে দেখলো ইয়নমিন তের কোলে ঘুমিয়ে পড়েছে। আরে ও তো দেখছি। আপু আস্তে আস্তে, ও উঠে পড়বে তো, আমি খাইয়ে দিয়েছি, ঘুমোকো। জিমিন হাসলো। সিঁড়িতে দাঁড়িয়ে তেকে দেখছে জাঙ্কুক। তারপর কাছে যেয়ে তের কোল থেকে ইয়নমিনকে কোলে নিয়ে উপরে চলে গেল। চলোতে, আমরা বরং এখন খেয়ে নিই। এখন খাবার টেবিলে জাঙ্কুক, নামজুন এবং লিসা বসে খাবার খাচ্ছে, আর তে খাবার সার্ভ করছে। জাঙ্কুকের বিয়েটা যে তাড়াহুড়ো হলো, পরশু বৌভাতটা কি ঠিক হবে নাকি আরো 4-5 দিন পিছাবো কেউই তো তেমন জানে না। ইনফ্যাক্ট তোমার হাসপাতালেও কেউ জানে না জাঙ্কুক, কার্ড করতেও তো সময় লাগবে। বাপি, কার্ডের ঝামেলা করার কি আছে? আর কার্ডের সিস্টেমটা অনেক ওল্ড ফ্যাশন, দরকার নেই ওসবের। ইমেল করলেই তো হয়ে যায়, অনেকটা ইউনিক হবে। হ্যাঁ বাবা, লিসা ঠিকই বলেছে। আমি আমার বন্ধুদের আর হসপিটালের সবাইকে ইমেল করে ইনভাইট করে দেব রাতে। আর আমি আমার ফ্রেন্ডদের আর কাজিনদের। ওকে, তাহলে আমি আত্মীয় স্বজনদের ইমেল করে দেব। বাবা, সুগা ভাই আর ওর পরিবারকে ফোন করলেই হবে, বেশি কাউকে বলার প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, তুমি যেমনটা বলবে। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। জিমিন আর ইয়নমিন আগেই ঘুমিয়ে গেছে। তে রুমে এসে দেখলো জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। তের খুব ভয় করছে, আজ কি হবে। তে নিজের শাড়ির আঁচল
হাতে দিয়ে পেঁচাচ্ছে আর খুলছে। জাংকুক তার কাজের ফাঁকে একবার তেকে দেখে নিল। তে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে এখনো। হোয়াট হ্যাপেন্ড? ওভাবে বোকার মতো দাঁড়িয়ে কেন আছো? তে সাথে সাথে ওয়াশরুমে দৌড়। জাংকুকদের কাণ্ড দেখে একদম ভল্ট। কিছুক্ষণ তের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার কাজে মন দিল। জাংকুক যেই না সবাইকে ইমেলটা পাঠিয়ে দিল, এমন সময় তে ওয়াশরুম থেকে বের হলো। জাংকুক চোখ তুলে তাকাতেই একদম ফ্রিজড হয়ে গেল। তেকে দেখলে মাথা ঠিক থাকে না তার। কামনা জাগে খুব ভারে। কামনার তাড়না মাথা চেপে বসে জাংকুকের। না, আর কোনো মেয়েকে দেখলে জাংকুকের এই ফিল আসে না। জাংকুকের কামনার একমাত্র সূত্র তে। হ্যাঁ, এখনই সময়। এখন জাংকুকের আবারও দেখে চাই, একান্ত নিজের করে। তে, জি, এদিকে আসো। কি হলো? এইসব বলছি। তে ধীর পায়ে জাংকুকের কাছে গেল। জাংকুক ল্যাপটপটা সাইডে রেখে তের হাত ধরে টানা দিয়ে নিজের কোলে বসালো। তুমি আমাকে দেখে বা আমার কাছে আসলে এত ভয় কেন পাও? আবারও চুপ? কথা বলতেও দেখছি ভুলে যাও। জাংকুক থেকে কোলে উঠে নিয়ে বিছানার দিকে আগালো। অপর দিকে আয়ু ডিনার শেষ করে নিজের রুমে গেল। মনটা একদমই ভালো নেই তার। জাংকুকের সাথে খুব একটা সময় পায়নি সে। গত 3 দিন ধরে কিছুই যেন ঠিক যাচ্ছে না তার জীবনে। কেমন একটা ভয় ভয় করছে তার। কিসের ভয় সেটা আয়ু নিজেরই জানা নেই, কিন্তু করছে, খুব ভয় করছে। রুমে গিয়ে বসলো আয়ু। তার একটা প্রেগনেন্সি কেসের ব্যাপারে একটু স্টাডি করা লাগবে, তাই ল্যাপটপের ফাইলটা নিয়ে বসলো। ল্যাপটপ ওপেন করতে দেখলো 50টা ইমেল। চেক করতে লাগলো আয়ু। 20টা ইমেলের নিচে যেতেই একটা জায়গায় চোখ আটকে গেল আয়ুর। বিশ্বাসই হচ্ছে না তার। জাংকুকের ইমেল আবার তার কাছে। বাহ, মজার বিষয় তো। আয়ু এমন ভাব করছে যেন সে খুশিতে পাগল হয়ে যাবে। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তাড়াতাড়ি করে ইমেলে ফাইলটা ওপেন করলো। কিন্তু আয়ুরই খুশি যে বেশিক্ষণের স্থায়ী না। ইমেলটা দেখে আয়ু থমকে গেল। ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে 2 ফোঁটা 3 ফোঁটা করে পানি পড়ছে। কিছুক্ষণ বাদে চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। কেবলই তো ভালোবাসার বিশাল প্রাচীর গড়েছিল আয়ু তার মনে। হুট করেই দমকা হাওয়া এসে তার ভালোবাসার প্রাচীর গড়িয়ে দিল। বলতেও তো পারলো না জাংকুককে তার মনের কথা। বলতেও পারলো না যে, জাংকুক, বড্ড বেশি ভালোবাসি তোমায়। আয়ুর বুকটা ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে মেয়েটা যা চেয়েছে তাই পেয়েছে। এই প্রথম যাকে চেয়েছিল তাকে পেল না। আর আজকে যা পেল না তা আয়ুকে পুরো শূন্য করে দিয়ে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়া যে এতটা কষ্টকর সেটা জানা ছিল না আয়ুর। ডুকরে কেঁদে উঠল আয়ু। বাস্তবতা হয়তো এমনই। কথায় আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আজ তেমনই হয়েছে এদের জীবনে। এইদিকে আয়ু সারা রাত ডুকরে ডুকরে কেঁদেছে। আরেকদিকে জাংকুক সারাটা রাত তের সাথে সুখের মিলনে লুপ্ত অবস্থায় কাটিয়েছে। তের ঘুম ভাঙলো ভোর 6টায়। জাংকুকের গায়ে চাদর টেনে দিয়ে নিজেকে দ্রুত গুছিয়ে ওয়াশরুমে চলে গেল তে। লম্বা শাওয়ার নিয়ে একটা সুতি শাড়ি পরে একদম নিচে চলে গেল। সোজা রান্নাঘরে ঢুকে পড়ল তে। রান্নাঘরে গিয়ে দেখলো জিসু এবং সানা চা বিস্কুট নিয়ে খেতে বসেছে। তেকে দেখে জিসু এবং সানা সবাই অবাক। আরে, নতুন বউ যে, এত সকালে উঠছো কেন? খালা, ওসব পরে হবে। আগে বলুন তো আটা ময়দা কোথায়? কেন কেন? তুমি ওগুলা নিয়ে কি করবা নতুন বউ? কি করব মানে? নাস্তা বানাবো। দরকার নাই, কেউ সকালে এত ভারী খাওয়ান খায় না। খালা, আপনি বলুন তো কোথায় আছে? আমি আজ থেকে 3 বেলা রান্না করব। আপনি আমাকে সহায়তা করবেন। সবাই খাবে কি খাবে না সেটা আমি বুঝে নিব। ঠিক আছে নতুন বউ, আপনি যা কইবেন। জি খালা, আপনারা আমাকে সবজিগুলো কেটে দিন। আচ্ছা, এখনই দিতাছি। তে এক এক করে সবার জন্য পরোটা এবং আলু গাজর মিক্সড করে একটা সবজি বানিয়ে নিল। মুরগি ছোট ছোট পিস করে ভুনা করলো। মিষ্টান্ন হিসেবে সেমাই রেঁধে ফেললো তে। এখন শুধু জুস আর চাটাই বাকি আছে। বুয়ারা সবাই অবাক। তে একা হাতে 1.5 ঘন্টার মধ্যে সব রেঁধে ফেললো। আর তের কাজ খুবই নিট এবং ক্লিন, কারোর খুদ ধরা সাধ্যই নেই। অপরদিকে সকাল 8টার অ্যালার্ম বাজতেই ঘুম ভাঙলো জাংকুকের। খুব ভালো ঘুম হয়েছে তার মেজাজটাও বেশ ফুরফুরে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল জাংকুক। 8টা 10 বাজতেই তে বুঝতে পারলো জাংকুক উঠে গেছে। বুয়াদের টেবিল রেডি করতে বলে তে উপরে গেল। জাংকুক এখনো শাওয়ার নিচ্ছে। তে আলমারি থেকে জাংকুকের শার্ট প্যান্ট ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবকিছু বের করে রাখলো। তে
তে নিজের সংসার আজ থেকে নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করেছে। এটা যে তারই সংসার, তাকে তো সবকিছু সামলাতে হবে। তে রুম থেকে বের হয়ে গেল, তার যে অনেক কাজ। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে তো অবাক, তার প্রয়োজনীয় সকল জিনিস তার হাতের নাগালে রেখে গেছে তে। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, এমন হলে আজ থেকে আরো 10 মিনিট বেশি ঘুমানো যাবে। প্রতিদিনের মতো সবাই 8:30-এ নিজ নিজ রুম থেকে বের হয়ে নিচে গেল। নিচে নেমে সবাই অবাক, বিশেষ করে জাঙ্কুক। কত বছর পর যে এমন টেবিল ভর্তি খাবার দেখলো সেটা তার মনে নেই, তাও আবার নিজের ঘরের তৈরি। সে কি, এত কিছু কে করলো? সাহেব, নতুন বউ এসব রাঁধছে, তাও একা একাই। কি তেমা, এসব কি? হ্যাঁ, একদিন কেবল হয়েছে এই বাড়িতে এসেছ, আর আজই রান্নাঘরে ঢুকলে। আমি বলেছিলাম বটে যে তোমার হাতের রান্না খাবো, তবে আজকেই? বাবা, আপনি তো বলেছেন যে এটা আমারই সংসার, তাহলে আমাকেই তো সামলাতে হবে বলুন। জাঙ্কুক লিসার তাদের বাবা খেতে বসলো টেবিলে। তে সবাইকে খাবার বেড়ে দিল। এতক্ষণে জিমিনও চলে এসেছে। তে জিমিনকেও বসতে বলল। তেমা, তুমি আমাদের সাথে বসে পড়ো। না বাবা, আমি একটু পরে খাবো। কেন কেন, তুমিও বসে পড়োতে। না আপু, পরে খাবো প্লিজ। আপনারা খেয়ে বলুন না যে কেমন হয়েছে। ওয়াও ভাবি, ভাজিটা জাস্ট ইয়াম্মি হয়েছে, আর চিকেনটাও জাস্ট ওয়াও। জিমিন থেকে ইশারা করলো জাঙ্কুককে সব বেড়ে দিতে। তে পরোটা আর 3টা বাটিতে সবজি, চিকেন, সেমাই সবকিছু বেড়ে দিল। জাঙ্কুক চুপচাপ খাচ্ছে, নিচের দিকে তাকিয়ে। জাঙ্কুক বাদে সবাই তের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। তে বলল, বাবা, দুপুরে লাঞ্চে কি খাবেন বললে ভালো হতো। কেন মা, তুমি কি লাঞ্চ বানাবে? আমরা তো বাইরেই খেয়ে নিই, তাই প্রয়োজন নেই। এতদিন খেয়েছেন বাবা, তবে এখন থেকে আর না। আমি রোজ আপনাদের 3 জনের লাঞ্চ পাঠিয়ে দেব। বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। ওকে ওকে ভাবি, ডান ডান। শোনো না, বলছি যে আমি গরুর মাংসের ভুনা খাবো। আচ্ছা মা, তাহলে তুমি লিসা আমার কথা মতোই বানিয়ে ফেলো। আমার খাওয়া শেষ। লিসা, চল তোকে কলেজে ড্রপ করে দিই। কেন ভাইয়া, তোমার অফিস আর আমার কলেজ তো অফসাইড রাস্তায়। হ্যাঁ, বাট বাকি কিছু কাজ আছে। তুই কি যাবি এখন? হ্যাঁ হ্যাঁ, চলো না ভাইয়া, আমি একদম রেডি। 1 মিনিট দাঁড়াও, শুধু ব্যাগটা নিয়ে আসি। কুইক। ভাইয়া, তুই যে বললি না তের রান্না কেমন হয়েছে রে? খাওয়ার মতো হয়েছে। এই বলে জাঙ্কুক বেরিয়ে গেল। তের মুখটা একদম কালো হয়ে গেল। আরে তুই শোনো, জাঙ্কুকের খুব পছন্দ হয়েছে তোমার রান্না। দেখলে না কিভাবে গপ গপ করে খেলো, তাও আবার 3টা পরোটা। ভাবা যায়, জাঙ্কুককে তো আমি অনেকদিন পর এমনভাবে খেতে দেখলাম। তের মুখে এবার বিশ্বজয়ের হাসি। তে এবার নাস্তা খেয়ে নিল, বুয়াদেরও নাস্তা সাজিয়ে দিল। বুয়ারাও অবাক, কিন্তু খুব খুশি হলো সবাই। আজকে জাঙ্কুকের মনটা বেশ ভালো, আর সেটাও সকাল থেকে। হবে বা না কেন, সামনে আজকে সব প্রয়োজনীয় জিনিস গোছানো পেয়েছে। কষ্ট করে তার খোঁজার লাগেনি। আর আজকে নাস্তাটাও সেই ছিল। আজ কতদিন পর যে সে এমন পেট ভরে খেলো সে তো নিজেই জানে না। রোজ রোজ ব্রেড, জেলি, বাটার খেয়ে খেয়ে জাঙ্কুক ছিল ফেড আপ। আর আজকে বেস্টের উপর বেস্ট। আর সব থেকে স্পেশাল ছিল তের হাতের চা। যেন চাতে চুমুক দেওয়ার সাথে সাথেই মনটা প্রফুল্ল হয়ে গেছিল। এরকম 1 কাপ চা যেন কোনো মানুষের সব ক্লান্তি দূর করতে সক্ষম। জাঙ্কুক লিসাকে কলেজে ড্রপ করে ব্যাংকে গেল। হাসপাতালের সকল ডাক্তার এবং স্টাফদের বেতন তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে সুগার মনটা খুব খারাপ। নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে তার। সে তার সব থেকে কাছের মানুষটার গায়ে হাত দিয়েছে। 1টা মাস ধরে তার কলিজার টুকরোকে কষ্ট দিয়েছে। নিজেকে অনেক একা একা লাগছে তার। যেন মনে হচ্ছে সে একেবারে নিঃস্ব হয়ে গেছে আজ। সুগাকে বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছে জেনি। মেজাজটা তার চরম খারাপ হচ্ছে সুগাকে এমন অবস্থায় দেখে। কতই না চেষ্টা করলো সুগাকে নিজের করে পাওয়ার, কিন্তু পেলই না। সুগার মন প্রাণে শুধুমাত্র জিমিন রয়েছে, আর এটা কেন জানি জেনি মেনে নিতে পারে না। জেনি সুগার বসের মেয়ে। প্রথম দেখাতেই সুগাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। তারপর থেকে সুগার পিছুই ছাড়ছে না। সুগাকে পাওয়াটা জেনির কাছে একটা নেশা হয়ে গেছে, আর এই নেশাই তার মাথায় প্রখরভাবে সেদিন থেকে চলে বসেছে যেদিন জেনি জানতে পারে যে সুগা বিবাহিত আর তাদের একটা মেয়ে আছে। এটা জানার পর থেকেই জেনি যেন জিমিন আর সুগার সংসার ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু কিছুতেই সুগার মন গলাতে পারেনি সে। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে যাওয়ার ফলে জেনি একদিন এমন নিচে নেমে গেছে
যা কল্পনারও বাহিরে। ওইদিকে সুগা ভাবছে সেই কথা, 1-1.5 মাস আগের কথা। সেই দিন সুগা তার বসের রুমে ঢুকে তার বসকে পায়নি, কিন্তু সুগাকে তো বলা হয়েছিল যে তার বস তাকে ডেকেছে। সুগা তার বসকে রুমে না পেয়ে যে রুম থেকে বের হবে এমন সময় জেনি সুগার হাতটা ধরে ফেলে। সুগা একদম অবাক, কারণ জেনি তখন একদম ঊর্ধ্বলগ্ন অবস্থায় ছিল। হোয়াট দ্য ফাক, হাউ ডেয়ার ইউ জেনি, আই লাভ ইউ সুগা, আর ইউ ম্যাড? তুমি জানো না আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে। হ্যাঁ জানি আমি, তাতে কি হয়েছে বলো? আমি ভালোবাসি তোমায় সুগা, আমি তোমার ভালোবাসা চাই, তোমার ছোঁয়া চাই। একটা বারের মতো অন্তত আমাকে একটু ছুঁয়ে দাও সুগা প্লিজ। ও গড, ইউ আর জাস্ট ডিসগাস্টিং জেনি, জাস্ট ননসেন্স। এই বলেই সুগা জেনিকে একদম ধাক্কা মেরে নিচে ফেলে দিল। জেনি তৎক্ষণাৎ সুগাকে এসে ঝাপটে জড়িয়ে ধরলো। সুগাকে জোর করে কিস করতে চাইলে সুগা জেনিকে কষিয়ে একটা চর বসে চলে গিয়েছিল। ব্যাস, সেদিন কিছু মোমেন্টের পিকচার রং অ্যাঙ্গেল থেকে তুলিয়েছিল জেনি তার বান্ধবীকে দিয়ে। সেটা নিয়েই রোজ জেনি সুগাকে ব্ল্যাকমেল করে। যেদিন এই ঘটনাটা ঘটেছিল ঠিক সেই দিন থেকেই সুগা জিমিন এবং ইয়নমিনের সাথে মিসবিহেভ শুরু করে। রোজ রাতে জেনি সুগাকে কল করে এবং ঘন্টার পরে ঘন্টা আটকে রাখে। সুগার ভয় এটা না যে জিমিন এসব জানলে তাকে ভুল বুঝবে, তার ভয় নিজের চাকরিটা নিয়ে। চাকরিটা 5 বছরের আগে সে ছাড়তে পারবে না, কোনো কারণে ছাড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর জেনি পেকুরো দেখালে সুগার মান ইজ্জত কিছুই থাকবে না। নানান চিন্তায় সুগার মাথায় ইদানিং ঠিকই থাকে না, কিন্তু ও যেটা করেছে সেটা অপরাধ, চরম অপরাধ। সে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। না, আর এভাবে বসে থাকলে হবে না, আর অন্যের সাথে আপোষ করবো না আমি, সব কিছুর একটা সমাধান করতেই হবে আমার। সুগা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অপরদিকে সকালবেলা নিজের মায়ের ডাকে ঘুম ভাঙল আয়ুর। সারা রাত কেঁদে কেঁদে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কি রে আয়ু মা, আজ এতক্ষণ ধরে ঘুমোচ্ছিস যে, হাসপাতালে যাবি না? হ্যাঁ মা, যাব। কি হলো, নিচে তাকিয়ে আছিস কেন? কিছু না মা, কিছু হয়নি। এই আয়ু, তোর গলা এমন ভার ভার কেন বলতো? কিছু হয়েছে? টাকা আমার দিকে। এরই মাঝে আয়ুর বাবা রুমে চলে এলো। তিনি কাঁধে হাত রাখতেই আয়ু তাকিয়ে আবারও কেঁদে দিল। কি হয়েছে তোর বলতো? বল না মা, আমাদের খুলে বল, এমনভাবে কান্না করছিস কেন? বাবা, বাবা আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি বাবা। কি বলছিস তুই আয়ু, কি হয়েছে বল আমায়? বাবা, জাঙ্কুক স্যারের বিয়ে হয়ে গেছে। কিভাবে উনি পারলেন এভাবে এগিয়ে যেতে? আমি তো তাকে অনেক ভালোবাসি বাবা, আমি যে তাকে বলতেও পারিনি, আমি যে তাকে কত ভালোবাসি সেটা বলার সুযোগও দিল না। আয়ু শক্ত মা, এভাবে বলতে হয় না, ভেঙে পড়লে চলবে বলতো? তুই যে তাকে ভালোবাসি সেটা তো বলতেই পারিসনি, আর এখন সে বিবাহিত, এসব বলে তো লাভ নেই। বাবা, আমি যে ওনাকে বড্ড ভালোবাসি, আমি ওনাকে বলবই, ওনাকে আমি জানাতে চাই। বাবা, হতেও তো পারে যে উনি আমার ভালোবাসার গভীরতা জেনে আমাকে ভালোবেসে ফেলবে। আয়ু, একজন ডাক্তার হয়ে এমন ভিত্তিহীন কথা বলতে হয় না, তোর মুখে এমন কথা মানায় না, এভাবে বলো না মা। বাবা, ও বাবা, আমি তো আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে তুমি তাই দিয়েছ, বলো আমাকে দাওনি? তাহলে আজ আমার এই চাওয়াটা তুমি পূরণ করে দাও বাবা, না হলে যে তোমার মেয়ে বাঁচবে না। আয়ু, এসব অন্যায় আবদার করতে হয় না মা। জাঙ্কুক যদি বিবাহিত না হতো তাহলে আমি যে করে হোক তোর কাছে এনে দিতাম, কিন্তু এখন যে সে বিবাহিত। বাবা, বিয়ের জোর কি এতই বেশি? হ্যাঁ মা, বিয়ের জোর এমনই হয়, তবুও আমি ওনাকে আমার মনের কথা বলবই। বাবা, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আর এসব কিছু ভুলে যা। জানি এত সহজ হবে না, কিছুদিন কষ্ট হবে, পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক সব ডাক্তারদের রিপোর্ট নিয়ে এবং তাদের পেমেন্ট দিয়ে দিল, বাকি শুধু আয়ু। হ্যালো এভরিওয়ান, ডক্টর আয়ু কি অনুপস্থিত, নাকি সে আমার কেবিনে এখনও আসেননি? লগবুক চেক করে আমাকে জানান। স্যার, আসলে ডক্টর জয়া তো আসেননি আজকে, ওনার অ্যাটেন্ডেন্স লগবুকে তো ওনার নামই নেই। হোয়াট? তিনি কি জানেন না আজ তার কত বড় একটা সার্জারি আছে? ও মাই গড, এটা তো আমার মাথা থেকেই বের হয়ে গেছিল। ড্যামেন, ডক্টর শুক, প্লিজ কল হার। ওকে স্যার, আই উইল হ্যান্ডেল। পেশেন্ট কি অ্যাডমিট হয়ে গেছে? জি, আর পেমেন্টও ফুল দেওয়া কমপ্লিট, যত তাড়াতাড়ি সম্ভব ওটি শুরু করতে হবে। 13
এর দুপুরে রান্না শেষ। 3টা টিফিন বক্স গুছিয়ে অলরেডি ড্রাইভারকে কল করেছে সে। পেঁয়াজ লাঞ্চে বাসমতি চালের সাদা ভাত, গরুর মাংসের ভুনা এবং তেঁতুল দিয়ে ডাল আর চিংড়ি মাছের দো পেঁয়াজা করে পাঠিয়েছে। তে জিমিনার কাছে শুনেছে যে জাংকুক টক ডাল খুব পছন্দ করে, প্রতি বেলায় তার এটা চাই। তবে তেঁতুল দিয়ে ডালটা এর নিজের ইনভেনশন, বেশ মজা করে রাঁধেতে। ড্রাইভারকে দিয়ে বক্সগুলো পাঠিয়ে শান্তি হলো তের। এখন সে আবারও গোসল করে নেবে। গোল টেবিলে জাংকুক এবং সুক সহ হাসপাতালের বড় বড় 9 জন সার্জেন্টের সামনে বসে আছেন আয়ু। ডক্টর আয়ু, কি বলছেন কি আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? এটা আপনার ক্যারিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি, ক্যান ইউ ইমাজিন? আর আপনি বলছেন সেই সুযোগটা আপনি স্বেচ্ছায় হাতছাড়া করবেন? আর 4-5 মাস আগেই এই সার্জারি নিয়ে আপনি কত না এক্সাইটেড ছিলেন। হোয়াট দ্য ফাক? চুপ করে কেন আছেন? প্রবলেমটা কি হয়েছে বলবেন তো? ড্যামেন, উনি চুপ করে থাকলে কি হবে? ডক্টর সুক, আমার মনে হয় আপনার এই কেসটা ডক্টর ইয়ঞ্জন নয়তো ডক্টর সুবিনকে দেওয়া উচিত। ওকে স্যার। আয়ু, আপনি অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করলেন। এনিওয়ে, ডক্টর ইয়ঞ্জন, আপনি এই কেসটা নিন আর ডক্টর সুবিন আপনাকে অ্যাসিস্ট করবে। এই বলে ডক্টররা আস্তে আস্তে সবাই বের হয়ে গেল রুম থেকে। শুধু আয়ু বসা, মাথা নিচু করে চোখের জল ঝরাচ্ছে সে। লাঞ্চের সময় হলো। জাংকুক ফাইলপত্র রেখে ক্যান্টিনের উদ্দেশ্য বের হতেই নিবে, তখনই তাদের বাড়ির ড্রাইভার যাকে সে হাজির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার আপনার খাবার, বৌমনি পাঠিয়েছে। ও আচ্ছা, দাও। জাংকুক টিফিন বক্সটা নিয়ে জাকের হাতে 500 টাকা দিয়ে বলল, তুমি কিছু খেয়ে নিও যাক, এই সময় তো তুমি বাড়ি যাও। আজ আমাকে খাবার দেওয়ার চক করে তো তোমার যাওয়াই হলো না। না না স্যার, দরকার নেই। বৌমনি আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আমি এখন খাবো, আমি আসছি। জাংকুক আর কিছুই বলল না, নিজের কেবিনে চলে গেল। জাংকুক ভাবছে তের কথা। মেয়েটার মাথায় বেশ বুদ্ধি, আর তার চেয়ে বেশি মনটা ভালো। হয়তো, আবার নাও হতে পারে। মেয়ে তো, বিশ্বাস জেনে জাংকুকের। জাংকুক খুবই তৃপ্তি করে খেলো। প্রতিটা আইটেমই খুবই মজা হয়েছে। আজ যে জাংকুক কত বছর পর এমন তৃপ্তি করে খেলো সেটা তার নিজেরই জানা নেই। কিছু সময় পরে আয়ু জাংকুকের কেবিনে আসলো। জাংকুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। শিওর ডক্টর আয়ু, অবশ্যই বলবেন। তবে আগে আপনি আমার কেবিনের বাইরে যান, তারপর নক করে আবার ঢোকেন। চুপ করে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যা বলেছি তাই করুন, কারণ আপনি এর আগে এমন করেছেন। নক না করে ঢোকাটা অভদ্রতা। এবার আয়ু কেঁদেই দিল হাউমাউ করে, দৌড়ে গিয়ে জাংকুকে জাপটে জড়িয়ে ধরল। জাংকুক একদম ভোল্ড ফ্রিজ হয়ে গেছে। স্যার, স্যার, আই লাভ ইউ আ লট। আমি আপনাকে অনেক ভালোবাসি, বাঁচবো না আপনাকে ছাড়া। আপনি বিয়ে করে ফেললেন, কেন করলেন এমন? একটা সুযোগও দিলেন না আমাকে, একটা বারও বলতেও দিলেন না যে আয়ু আপনাকে কতটা ভালোবাসে। স্যার, আমি যে আপনাকে ছাড়া বাঁচবই না, মরেই যাব। জাংকুক আয়ুকে যতই ছাড়ানোর চেষ্টা করছে, আয়ু ততই জাংকুককে চেপে ধরছে। কলিং বেল বাজার সাথে সাথে তে আর জিমি দরজার দিকে তাকালো। হয়তো লিসা এসেছে তে, আমি দেখছি আপু। তে দরজা খুলতেই দেখলো আপনি। আমি সুগা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি, ভেতরে আসুন। দুজনের চোখাচোখি হতেই জিমিনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অপরদিকে জাংকুক একটা ধাক্কা দিয়েই আয়ুকে নিজের থেকে সরিয়ে দিয়েছে। তার মেজাজ এখন চরম খারাপ। তাও ঠান্ডা গলায় বলল, ডক্টর আয়ু, রিল্যাক্স প্লিজ, সিট হিয়ার, কাম অন, সিট হিয়ার। জাংকুক আয়ুকে ধরে চেয়ারে বসালো। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, নিন, এটা খেয়ে নিন। কাঁদতে কাঁদতে হিসকে উঠে যাচ্ছে আয়ুর। ডক্টর প্লিজ কাম ডাউন, টেক ইট প্লিজ। আয়ু এবার পানিটা নিয়ে ঢকঢক করে পান করে নিল। জাংকুকের কেবিন এখন পিন অফ সাইলেন্স। নীরবতা ভেঙে জাংকুক বলল, ডক্টর আয়ু, একটু আগে আপনি যে কাজটা করলেন বা যেসব বললেন, সেটা একজন ডক্টর হয়ে আপনার করা বা এসব কথা বলার শোভা পায় না। আপনি এটা করে কি বোঝালেন আমি ঠিক বুঝলাম না। তবে হ্যাঁ, আপনি এটা একদমই ঠিক করেননি। আপনার এমন বিহেভিয়ার একজন ম্যাচিওর মেয়ের মতো ছিল না। আপনাকে ভালোবাসাটা কি ভুল আমার? না, ভালোবাসা ভুল কিনা জানি না, তবে হ্যাঁ, আমি বিবাহিত এটা জানার পরেও ভালোবাসাটা ভুল। এনিওয়েজ, ফরগেট ইট, গো ব্যাক টু ইউর ওয়ার্ক। ফিরিয়ে দিচ্ছেন?
আপনার কাছে আসাটাকেই তো মেনে নেয়নি, ফিরিয়ে দেব কি করে? ডক্টর আয়ু, আপনার যে পজিশন, আপনি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবেন, যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য। যে কাউকে তো চাইনি, আমি তো শুধু আপনাকে চেয়েছি। তাহলে বলবো যে আপনার চাওয়াটাই ভুল। অনেক ভালোবাসেন নিজের স্ত্রীকে, ভালোবাসাটা কি স্বাভাবিক নয়? আমি কি করব, কিভাবে থাকব যেভাবে আমি আপনার লাইফে আসার আগে ছিলেন? স্যার, আপনি আমার জীবনের সেই অধ্যায়, যে আমার এন্টার লাইফের ভালোবাসার সর্বপ্রথম আর সর্বশেষ অধ্যায়। ইউ আর মাই লাইফ লাইন। ডক্টর আয়ু, আমি আপনার জীবনের কোনো অধ্যায় নয়, মরীচিকা মাত্র। আর মরীচিকার না তো শুরু আছে আর না তো শেষ। অ্যান্ড আই ক্যান নট বি ইউর লাইফ লাইন। ইউ নো হোয়াই? নো নো, এটা তো আমি আপনাকে বলবো না। আপনার জীবনে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন। আই হোপ আপনি উত্তর পেয়ে যাবেন, বিকজ অফ আপনি প্রচণ্ড ট্যালেন্টেড একটি পার্সন। এখন আসতে পারেন। আয়ু আর কিছু না বলে জাংকুকের কেবিন থেকে বেরিয়ে গেল। জাংকুক ধপ করে বসে পড়ল। জাংকুক ভাবছে, কত ইজিলি আমি আয়ুকে বলে দিলাম যে আমি তাকে ভালোবাসি, কিন্তু আদৌ কি এটা সত্য? না তো, এটা তো সত্য নয়। আমি তো তাকে ভালোবাসি না, বাঁচতে পারি না। আমি জীবনে মেয়ে জাতির এমন রূপ দেখেছি, তাদের ভালোবাসা তো দূর, তাদের তো আমি কখনো বিশ্বাসও করতে পারবো না। জিমিন আর লিসা ব্যতীত পৃথিবীর সকল মেয়ে এক, কিন্তু তে কি আলাদা? ও যে এত কিছু করছে, সব যদি নাটক হয়। না না, এর মায়ায় আমি কিছুতেই জড়াবো না। আমি তাকে বলে দেব যে ও যেন আমার থেকে আর যাই হোক ভালোবাসার আশা না করে, কারণ আমি তাকে ভালোবাসি না, আর না তো কখনো ভালোবাসবো। তুমি আমার কাছে ভোগের খোরাক ছাড়া আর কিছুই না তে। তবে হ্যাঁ, গত 3 দিনে তুমি আমার জীবনে এমন এক স্থান নিয়েছ যেটা বাকি সবার থেকে আলাদা। আচ্ছা, এই আলাদা হবার কারণ কি? ভালোবাসা? নো নো, ডামেন, আমি সব কি ভাবছি? ভালোবাসা না, এটা শুধুই কামনা। তেকে দেখলে আমার কামনা জাগে, ও ছাড়া অন্য কোনো মেয়েকে দেখলে এমন কামনা জাগে না। এই কারণে হয়তো আলাদা। সুগার রুমে ঢুকে ফ্রেশ হতে গেল। অপরদিকে তে সুগার জন্য খাবার রেডি করছে। সুগার রুমে ঢুকেই, মা, আমার ইয়নমিন সোনাটা কি করছে? বাবাই, বাবাই তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ সোনা। ইয়নমিন, তোমার বাবাকে কি তুমি ক্ষমা করে দিতে পারবে? হ্যাঁ, বলো। তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছে এখন, কারণ তোমার বাবা যে তার ইয়নমিন সোনাটাকে অনেক কষ্ট দিয়েছে, তাই তো এখন মাপ চাচ্ছে তোমার কাছে। বলো সোনা, তোমার বাবাকে মাফ করে দেবে? তোমার বাবা সব ঠিক করে দেবে, আই প্রমিস ইউ ইয়নমিন। আমাকে মাফ করে দাও। কাঁদে না বাবাই, কাঁদে না। ইয়নমিন লাভ ইউ না। না মা, তুমি তো বড্ড রাগ করেছো আমার উপরে, তাই তো সেদিনের পর থেকে আর খেলতেই চাও না বাবার সাথে। রাগ করিনি বাবাই, না না, রাগ করেছিলাম। আদর করে দিলে যে, তাই ভুলে গেলাম বাবাই, সব ভুলে গেলাম। সত্যি সোনা? আজ থেকে কি তাহলে বাবার সাথে খেলা করবে ছোট্ট ইয়নমিন? খেলবো তো বাবাই, খেলবো। চলো চলো, এখন খেলবো। ওকে সোনা, বাবাই আজ থেকে সব কিছু ঠিক করে দেবে, একদম আগের মতো। জিমিন রুমের বাহিরে সব কিছু শুনে নিল। চোখের পানি বাদ মানছে না তার। অবশেষে তাদের ছোট্ট মেয়েটার অভিমান ভেঙেছে। জিমিন মনে মনে দেখেছে, সুগা, আমাদের মেয়েটা তো বেশি কিছু চায় না, শুধু একটু তোমার আদর আর সময় চাই। তুমি একটু আদর করেছো, সে সব কিছু ভুলে তোমাকে কাছে টেনে নিল। আজ তুমি যদি এটা না করতে, তাহলে আমাদের মেয়েটার ছোট্ট মনে কীরূপ আঘাত লাগতো বলো তো সুগা। আমি সব ঠিক করে দেব মা, সব আগের মতো করে দেব। সুগার এই কথাটা এখন জিমিনকে ভাবাচ্ছে। কিছু তো হয়েছিল, জানতে হবে তার। জিমিনের সকল অভিমানও যেন এখন উধাও হয়ে গেল। ভালোবাসার মানুষরা তো এমনই হয়, এটা একটা মহৎ গুণ তাদের। বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না তার ভালোবাসার মানুষের উপরে। রাতে সবাই বাড়ি ফিরল এক এক করে। হেই জিজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শালিকা, কোথায় গিয়েছিলে? কলেজ বন্ধ না? হ্যাঁ জিজু, অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংকে ইন্টার্নশিপের জন্য ট্রাই করছিলাম, ফাইনালি সেটা অ্যাপ্রুভ হয়েছে, তাই গিয়েছিলাম। আপাতত অফ। বাহ, কারিয়ন, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আচ্ছা, বাবা যে এখনও ফিরলেন না? আজ তো বাবারও লাস্ট অফিস রে ভাইয়া, হয়তো একটু পরেই চলে আসবে। করোনা ভাইরাসের জন্য কাল থেকে তো সব অফিস আদালত বন্ধ, তাই মেবি কাজ ছেড়ে ফিরতে দেরি হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনারা তো অফিস বন্ধ, আমাদের সাথে থাকবেন কিন্তু এ কয়দিন।
ডান শালিকা, একদম ডান। সুগা তো আসলে হাফ ছেড়ে বেঁচেছে, এ কয়দিন অফিসে যাওয়া লাগবে না তার, আর ওই জিমির চেহারাও দেখা লাগবে না। আজ রাতে সে জিমিনকে সব বলবে, মনের সব কথা বলবে, তারপরে দুইজন মিলে প্রবলেমের সলিউশন বের করবে। আসলে ভুল সুগারই ছিল, প্রথমে তার জিমিনকে সব কিছু খুলে বলা উচিত ছিল, আর এখানে তো সুগার কোনো দোষই ছিল না। আর যদি সুগা প্রথমে সব বলে দিত, তাহলে আজ তার দ্বারা জিমিন আর ইয়নমিনকে এত কষ্ট পেতে হতো না। এইদিকে টেকুকের বৌভাতের অনুষ্ঠান পেছানো হয়েছে, বাইরের অবস্থা ভালো না, যে হারে করোনা ভাইরাস ছড়াচ্ছে এর মধ্যে অনুষ্ঠান হওয়া ইম্পসিবল। দেশের যা অবস্থা তাতে সচেতন থাকা ছাড়া বাঁচার উপায় নেই। ওইদিকে সবার অফিস ছুটি, কিন্তু জাংকুকের কোনো ছুটি নেই, বরং এই সিচুয়েশনে হাসপাতাল খোলা রাখা সব থেকে বেশি প্রয়োজনীয়। রাত 12টায় জাংকুক বাসায় ফিরে আসে, রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে বের হতেই দেখলো তে দাঁড়িয়ে আছে লেবুর শরবত নিয়ে। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। কি আছে এই মেয়েতে, এত মায়া কেন, এত মায়া কেন লাগে? আচ্ছা, আজ যদি সে বাবার কথায় বিয়েতে রাজি না হতো তাহলে কি হতো? তেকে তো পেতই না। তে তো তার ইদানিং প্রতি রাতে নিত্য নিয়মিত প্রয়োজনীয়, যার মুখখানি দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু আর যাই হোক, জাংকুক তার তেকে ভালোই বাসে না। জাংকুক তের হাত থেকে গ্লাসটা নিয়ে লেবুর পানিটা পান করে নিল। বলছি যে আমি নিচে খাবার দিয়েছি, চলুন খেয়ে নেবেন। জাংকুক কিছু না বলে নিচে চলে গেল। তে জাংকুককে খাবার বেড়ে দিচ্ছে, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি খেয়েছো? না, মানে খাবো পরে। পরে আবার কখন? আগে আপনি খেয়ে নিন। রাত বাজে 1টা। তে সব কাজ শেষে রুমে এসে দেখলো জাংকুক রুমে নেই। গেল কোথায় মানুষটা? চোখ পড়লো বারান্দায়, জাংকুক দাঁড়িয়ে সিগারেট টানছে। তে বিড়বিড় করে বলল, বুঝলাম না, ওই ধোঁয়ার মধ্যে কি পান উনি? আমার একটু ভালো লাগে না। শোনা যাচ্ছে কথা। মানে মানে লাউড অ্যান্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। মিনমিন করে কথা বলো, তার ঠিকই স্পষ্ট শোনা যায়। আর আমি কোনো প্রশ্ন করলে উত্তর এতই আসতে বলো যে কানে শুনি না। তে এবার জিহ্বায় কামড় দিল। যেই না দৌড়াতে যাবে, জাংকুক অমনিতের হাত ধরে ফেললো। হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে এলো। তেকে পেছন ফিরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো জাংকুক। পূর্ণিমার রাত, দুজনের চোখ আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। কিছুক্ষণ বাদে জাংকুক বলল, আচ্ছা তে, একটা কথা বলো তো, তোমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কের মানেটা কি? স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে স্বামী স্ত্রীর কাছে আর স্ত্রী স্বামীর কাছে সে এক নিশ্চয়তা আর ভরসার স্থান, যেখানে জীবনে যত বড় ঝড় আসুক না কেন, স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি সে আস্থা রাখে যে কঠিন থেকে কঠিনতম সময়ে ওই একটা মানুষ আছে যে তার সঙ্গ কখনোই ছাড়বে না। জাংকুক তের কথাগুলো খুব মন দিয়ে শুনছে, আর সাথে সাথে তের কাঁধে নিজের ঠোঁট জোড়া বোলাচ্ছে। তে চোখ বন্ধ করে বলছে কথাগুলো। জাংকুকের স্পর্শগুলো তের মনের ভেতরে যেন ঝড় তুলছে এই মুহূর্তে। তের কথা শেষে জাংকুক তাকে নিজের দিকে ফিরিয়ে একদম কোলে তুলে নিল। দীর্ঘ সময় ধরে শারীরিক মিলনের পরে জাংকুক থেকে বলল, কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। কিন্তু তে, লিসেন, আমি তোমাকে ভালোবাসি না, আর না তো কখনো ভালোবাসবো। এর মানে কিন্তু এটা না যে টিভি সিরিয়ালের মতো আমি অন্য কাউকে ভালোবাসি বা কখনো ভালোবেসেছি কিংবা ভালোবেসে ঠকেছি, এমন কিছুই না। আমি কী বা করতে পারি বলতে? আমি যে মানুষটা খুব একটা ভালো না, তুমি চাইলে ডিরেক্ট খারাপই বলতে পারো, কারণ আমার কাছে মেয়েরা কোনো ভালোবাসার বস্তু নয়। আর হ্যাঁ, বিলিভ মি, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো এতে আমার কিছুই যায় আসে না। সাজেস্ট করবো যে আমাকে কখনো ভালোবেসো না, তাহলেই ভালো থাকবে। আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া প্রতিদানে কিছুই পাবে না। দ্বিতীয়ত, কি যেন বলছিলে? স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক। কিন্তু তে, তোমাকে দেখলে আমার কামনা জাগে, তোমাকে নিজের করে পাওয়ার প্রবণতা জেগে বসে আমার মাঝে। তোমার শরীর চাই আমি, তোমার বিবস্ত্র শরীর আমার কামনার প্রখরতাকে ঠান্ডা করেতে। আমরাও কিন্তু স্বামী স্ত্রী,
তাহলে এখানে সম্মানটা কোথায় তোমার প্রতি আমার? আর যে মানুষটা তোমাকে এমন নজরে দেখে তার প্রতি তোমারও সম্মান থাকা উচিত নয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কি যেন বলছিলে? স্বামী স্ত্রী একে অপরের আস্থা, ভরসার স্থানের কথা। এটা আমার কাছে একদমই অসম্ভব একটা কথা লাগলো, কারণ আমি জানি যে স্বামী স্ত্রী একে অপরের নিশ্চয়তার স্থান হতে পারে না। আজ আমার অ্যাবিলিটি আছে তোমাকে ফিজিক্যালি মেন্টালিটি সব দিতে পারছি, আর তাই তুমি আমার সাথে আছো। কিন্তু আজ আমার কিছু একটা হয়ে যাক, সাপোজ আমি কোনোভাবে তোমাকে এসব দিতে অক্ষম হলাম, তখন ভালোবাসার সাপোর্ট জানালা দিয়ে পালাবে। আমার ক্ষেত্রে কিন্তু সেমতে। আজ তুমি আমাকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারছো বলেই আমার প্রতি রাতে শুধু তোমাকে চাই। কিন্তু আল্লাহ না করুক তোমার সাথে খারাপ কিছু হয়ে গেলে তখন আমিও তোমাকে দেখতে পারবো না। তে জাংকুকের কথাগুলো নিস্তব্ধ হয়ে শুনছে, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে তার। এমন কেন লোকটা? মেয়েদের এত খারাপ ভাবেন কেন তিনি? তের বাবা তো বলতেন যে মেয়েরা এই দুনিয়ায় পিতা মাতার কাছে মহান আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। তাহলে উনি এমন কেন করেন? নির্জন রাত, আর একটু পরেই ভোর হবে। খাটের পাশে মেঝেতে বসে চোখের জল ফেলছে তে। কেন এমনটা হলো তার সাথে? সে তো জাংকুককে ভালোবেসে ফেলেছে, খুব বেশি ভালোবেসে ফেলেছে। আচ্ছা, তের জাংকুককে ভালোবাসাটা কি ভুল? না তো। জাংকুক যে তার স্বামী। ইসলামী শরিয়াত মোতাবেক 3 বার কবুল বলে জাংকুক আর তে বিবাহের এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। তে তো কখনো কাউকে ভালোবাসেনি। সে তার ভালোবাসা মনের মাঝে সুপ্তভাবে রেখেছিল তার স্বামীর জন্য। সে চেয়েছিল নিজের সর্বোচ্চ দিয়ে নিজের স্বামীকে ভালোবাসতে, আর তাই তো সে জাংকুককে ভালোবাসতে চাচ্ছে। কিন্তু জাংকুক, সে যে তেকে ভালোবাসে না, ভালোবাসতে চায়ও না। তে তাকে ভালোবাসুক সেটাও তার কাম্য নয়। সে শুধু তের শরীর চায়। সে চায় তেও তাকে শুধু শরীরটাই দিক, ভালোবাসা না দিলে জাংকুকের বিন্দু মাত্র যায় আসে না। ওইদিকে সুগা জিমিন একে অপরের দিকে তাকালো, পাশে ইয়নমিন ঘুম। মেয়েটা আজ খুব খুশি। আজ 1 মাস পরে সে তার বাবাকে আগের মতো করে পেয়েছে নিজের কাছে। অনেক খেলেছে আজ বাবা মেয়ে মিলে। তারপর ইয়নমিন সুগার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তারপরে শুরু হয়েছিল সুগা এবং জিমিনের গল্প। এর মানে দুজনে সারাটা রাত গল্প করে কাটিয়েছে। আসলে গল্প না, সুগা সব সত্যি কথা জানিয়েছে এতক্ষণে। জিমিনের কাছে মাফও চেয়েছে খুব করে। জিমিনের চোখে ছিল পানি, সাথে সুগারও। দুজন যে দুজনকে বড্ড বেশি ভালোবাসে। তুমি চিন্তা করো না সুগা, আল্লাহ বিপদ দিয়েছেন, উনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। আমরা দুজন একসাথে এই বিপদ থেকে বের হব। আজান দিয়ে দিল যে, চলো একসাথে নামাজ আদায় করি ইনশাল্লাহ। চলো জিমিন। আচ্ছা, একটা কথা বলবো জিমিন? হ্যাঁ বলো। ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায় জান। আমি যে তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সুগা। অপরদিকে আজান শুনল তে। তারপরে উজু করে বের হয়ে ভাবছে, ডাকবো ওনাকে? না থাক, উনি যদি বকা দেয়। না, ডাকা তো আমার দায়িত্ব, কিন্তু অধিকারটা কি আমার আছে? ধুর, অত কিছু ভাবতে পারবো না, ডেকেই দিই। আমি ওনার স্ত্রী হই, ওনাকে নামাজ আদায় করতে বলা অবশ্যই আমার দায়িত্ব। আমি ওনাকে ডাকবো। এই যে শুনছেন, উঠুন, নামাজ পড়বেন না? শুনছেন, মাত্র 2-4 রাকাত তো, উঠুন না প্লিজ। এই যে শুনছেন? জাংকুক চোখ মুখ কুচকে একবার কোনো মতে তাকিয়ে কি মনে করে আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আমার ডাকার দায়িত্ব ছিল, ডেকেছি। 1 বার নয়, 3 বার ডেকেছি। না উঠলে কি করব? আমি নিজেই পড়ে নিই। তে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো তে। কেন তিনি তের সাথে সবসময় এমন করেন? সে ছোটবেলা থেকে তেকে কষ্ট পেয়ে আসতে হচ্ছে। অল্প বয়সে মাকে হারালো, বাবার স্নেহ বঞ্চিত হলো, সৎমায়ের গালমন্দ খারাপ কথা শুনে বড় হলো। লেখাপড়াটাও কমপ্লিট করতে পারলো না। খুব কষ্টে 12 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছিল। তারপরে জোর করে বিয়ে দিয়ে দিল তেকে। ও শুধু বলেছিল এইচএসসি পরীক্ষাটা অবধি অপেক্ষা করতে, তাও করলো না। মা না হয় সৎ ছিল, কিন্তু বাবা এত কি বোঝা হয়ে গেছিল তে তাদের কাছে? না, তেকে বোঝা কিভাবে বলতে পারে তারা? তে তো বাসার সব কাজ করতো। এইটুকু বয়সে কাজের মেয়ের মতো সারা বাড়ির কাজ সহ রান্নাবান্না করতো, আর নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতো, একটা টিউশনি করে। তাহলে কেন অপেক্ষা করলো না তারা? এই তো আজ করোনা ভাইরাসের প্রকোপ না হলে এইচএসসি পরীক্ষা হতো,
সামনের মাসেই হতো, কিন্তু তাতে কি, তাকে যে তার আগে বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে বাড়িতে সবার ভালোবাসা পেলেও আসল মানুষটার মনই পেল না। তার স্বামী যে তাকে ভালোই বাসে না, কিন্তু ও যে তাকে এই কয়দিনে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। কি করবে সে এখন? কিভাবে জাংকুকের মনের কোণে নিজের জন্য একটুখানি জায়গা তৈরি করবে? নামাজ শেষে তে জাংকুকের পাশে গিয়ে শুয়ে রইল। কাঁদতে কাঁদতে চোখ বেশ ফুলে গেছে, চোখ জোড়া বেশ ভার ভার লাগছে তের। একসময় ঘুমিয়ে গেল সে। ঘুম ভাঙলো যখন, তখন বাজে সকাল 7:15। এই যা, এতক্ষণ ঘুমালাম আমি? ওনার তো অফিস আছে। উফ, মাঝে মাঝে যে কি করি আমি। দ্রুত পাইতে ফ্রেশ হয়ে নিচে গেল। কেউ ওঠেনি এখনো ঘুম থেকে, সবার ছুটি যে। তে দেখলো বুয়ারা খাবার খাচ্ছে আর গল্প করছে। এ মা, নতুন বউ যে, কি লাগবে কও দেহি, আমি কইরা দিতাছি। এইসা না, ক সাহায্য কর। খালা, এত ব্যস্ত হতে হবে না, আগে আপনারা খেয়ে নিন তো। আমি বরং ততক্ষণে চালের গুঁড়া রেডি করি। আজকে চালে রুটি বানাবো। আপনাদের খাওয়া শেষ হলে একজন আমাকে রুটি সেঁকে দিয়েন আর একজন সবজি কেটে দিয়েন। আচ্ছা নতুন বউ, আপনি যা কইবেন। তে 8:30টার মধ্যে সব রান্না কমপ্লিট করে ফেললো। প্রচণ্ড ভালো মন্দ খাবার রেঁধেছে, কারণ বাড়িতে শুধুমাত্র জাংকুক আর নামচন্দ না, বাড়িতে নতুন জামা এসেছে। ভালো মন্দ না রানলে হয়। 8:25-এর দিকে রুম থেকে রেডি হয়ে বের হলো জাংকুক। তে রুম থেকে বের হবার আগেই জাংকুকের প্রয়োজনীয় সব সামনে রেখে দিয়েছিল, তাই জাংকুকের রেডি হতে খুব সুবিধা হয়েছে। ইদানিং জাংকুকের প্রচণ্ড আরাম হয়। তে তাকে সব কিছু এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। জাংকুক রুম থেকে বের হয়ে নিচে নামার পথে লিসার রুমের সামনে গিয়ে থেমে গেল। লিসা কারো একজনের সাথে ফোনে কথা বলছে। জি, আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না না, আমি কথা বলবো তো বাপের সাথে, একটু সময় দিন। একদম না, ভাইয়ার সাথে এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, খুব ভয় লাগে। জাংকুকের কেন জানি সন্দেহ হচ্ছে। গতকাল যখন জাংকুকের সাথে কলেজ গিয়েছিল লিসা, তখন তাকে অনেকে কল করেছিল, কিন্তু লিসা বারবার কলটা কেটে দিচ্ছিল। এর মানে কি লিসা? জাংকুকের মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আর যদিও সন্দেহ ঠিক হয়, তাহলে লিসাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি হয়েছে? জাংকুক আর অপেক্ষা না করে ঘট ঘট করে নেমে গেল। নেমে এসে দেখলো তে ছাড়া কেউ নেই। আজ থেকে তো আবার সবার ছুটি। তে নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল। যেই না চোখ পড়লো জাংকুকের দিকে, তে একদম হা। এত সুন্দর কোনো পুরুষ হয়? তার অ্যাটিটিউড তো তেকে খুনই করে ফেলবে। তার উপর জাংকুকের পরনে ব্ল্যাক আউটফিট। এই যে ম্যাডাম, বোকার মতো তাকে কি দেখছো? তে কিছু না বলে সাথে সাথে মাথা নামে খাবার বেড়ে দিল। এত কিছু কখন করলে? সকালবেলা। এত ফাস্ট? অসাধারণ। ঘরের কাজে তো দেখি তোমার হাত পা ফাস্ট চলে। আমার অভ্যেস আছে তো, আমাদের বাসায় তো সব কাজ আমিই করতাম। গ্রেট। এমনিতেও সব কাজে তোমার হাত পা দ্রুত চলে, শুধুমাত্র আমার কাছে আসা ছাড়া। সেটার অভ্যেস তো আবার আমার নেই, তাই না? তে কথাটা বলে সাথে সাথে জিভায় কামড় দিল। জাংকুক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে তের দিকে। তে চলে যেতেই নিলে জাংকুক তেকে টান দিয়ে নিজের কোলে বসালো। তে চোখ খিচে বসে আছে। জাংকুক তের কাঁধে ঠোঁট বুলিয়ে বলল, বুঝতে পেরেছি। এনিওয়ে, সেটার অভ্যাসটা এবার দ্রুত করে ফেলো। চারুন প্লিজ। কি বললে? না মানে মানে জাংকুকের ছোঁয়ায় তের পাগল প্রায় অবস্থা। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। এক সময় কেউ আসছে এমন আভাস পেয়ে জাংকুক থেকে ছেড়ে দিল। তে এখনো জাংকুকের কোলে বসা, চোখ খিচে বন্ধ করে নিচে তাকিয়ে আছে। কি হলো? এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজব তো, কেউ দেখলে কি ভাববে? তে এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখলো লিসা সিঁড়ি বেয়ে নিচে নামছে মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এতই বিজি যে সামনে ঘটতে যাওয়া একজোড়া দম্পতি রোমাঞ্চ তার চোখেই পড়েনি। তে এবার দিল এক দৌড়। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। জাংকুক কথা না বাড়িয়ে খেয়ে চলে গেল। তে জাংকুকের সামনে আসেই নিরজ্জাই বুয়াদের হাতে সব যা যা লাগে পাঠিয়েছে। জাংকুক গেলেই তে গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এলো। কই ছিলা তুমি? না মানে ওই একটু কাজ করছিলাম। এত কি কাজ তোমার ভাবি বলো তো? আমি একা খাবো নাকি? আসো একসাথে খাই। কিন্তু বাবা আপুরা তো এখনো এলো না। দেরি আছে, ছুটি পেয়েছে না সবাই? আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, তোমার বরটা এমন কুমড়ার মতো মুখ করে কেন গেল? কোথায়? ওই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো? চাইনিজ? এ আবার এমন কঠিন কি হলো? আমি সব কিছুই পারি। খাবে তুমি?
রিয়েলি ভাবি, তুমি চাইনিজে পারো? ভাবি প্লিজ আজকে বানাও, খুব মজা করে খাবো। বাসায় তো জিজু আছে, খুব ভালো হবে। কি বায়না করছিস তুই লিসা? বাবা, ভাবি চাইনিজ বানাতে পারে, আমি ভাবির হাতে আজকে চাইনিজ খাবো। বাহ, তে তুমি চাইনিজও বানাতে পারো? জি আপু। সত্যি নাকি? তাহলে তো আমিও খাবো। ভাবি বানিয়ে ফেলো। তে হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সংসারের মানুষগুলো যে বড্ড ভালো। লাঞ্চের টাইম হলো। জাঙ্কুক টিফিন খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিসপি চিকেন এবং বিফ কাসুনাট কারি। হে মেয়ে তো দেখি সবই পারে। বাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। মেয়েটার অনেক গুণ, দেখতো মাশাল্লাহ। তাও কপালটা খারাপ, কারণ সে আমার বউ। আমি তো ওকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবে তেকে ভালো না বাসার কোনো কারণও নেই। তে এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে হয়তো বা তেকে মাথায় করে রাখতো, তেকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতো। না না, তে অন্য কারোর কেন হতে যাবে? তে তো আমার, শুধুই আমার। তে আমার পার্সোনাল প্রপার্টি, শুধুই আমার। তের শরীরের প্রত্যেকটা অংশ শুধুই আমার। কাউকে ভাগ দেব না আমি, কাউকে না। দিবই বা কেন? তে শুধু আমার, আমার বউ। ও আমার বউ, হোক না আমি ওকে ভালোবাসি না, তাও তে আমার। তেকে নিয়ে নিজের সাথে তর্ক করেছে জাঙ্কুক। তবে তার সব কথার এক কথা, যে সে তেকে ভালোবাসে না। অপরদিকে তের সারাটা দিন অনেক ভালো কাটে। রান্না করা, খাবার খাওয়া এবং দুই ননদের সাথে গল্প করা। আর তের চাইনিজ খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। তের সারাটা দিন এতই ভালো কাটে যে কখন দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে তের হুঁশ নেই। সন্ধ্যা নামতেই তের পেটে ভীষণ ব্যথা হয়। তে পেট চেপে ধরে শুয়ে আছে। হঠাৎ জিমিন এসে বলে, কি হয়েছে তোমার তে? পেট চেপে ধরে শুয়ে আছো কেন? আপু, আসলে মানে ওই। ও, বুঝতে পেরেছি। খুব কষ্ট হচ্ছে? ভাইয়াকে বলবো তে? না না আপু, বলার দরকার নেই। এই টাইমে আমার একটু এমনই হয়। জিমিনার কথা না বাড়িয়ে তেকে বিরক্ত না করে রুমের লাইটটা বন্ধ করে রুম থেকে চলে গেল। রাত 8টা বাজে। জাঙ্কুক বাড়ি ফিরল। রুমে ঢুকে সারা রুম অন্ধকার দেখে জাঙ্কুক কিছুটা অবাক হলো। লাইট অন করে দেখলো খাটের এক কোণে শুয়ে আছে তে। পাশের টেবিলে রোজের মতো লেবুর শরবত রাখা, কিন্তু আজকে আর আগের মতো তে দাঁড়িয়ে নেই গ্লাসটা নিয়ে। জাঙ্কুক বাইরে থেকে এসেছে বলে আর তের কাছে গেল না, ওয়াশরুমে চলে গেল। তেকে এভাবে শুয়ে থাকা দেখে জাঙ্কুকের মোটেও ভালো লাগছে না। যাই হোক না কেন, গুটি গুটি পায়ে জাঙ্কুকের আশেপাশে তো সবসময় ঘুরতে থাকে মেয়েটা। আজ এমন শোয়া কেন? তাকালো না জাঙ্কুকের দিকে। আচ্ছা, তে এমন করে আছে কেন? কি হয়েছে ওর? জাঙ্কুক শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে ভাবছে।